আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব নরেন্দ্র মোদী ভারতের জন্য পাকিস্তানের চেয়েও বড় হুমকি। জানিয়ে দেব ইসরায়েলি কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবিতে ক্যামব্রিজে বিক্ষোভ। এরপর রয়েছে তুরস্কে পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক ট্রাম্প। সর্বশেষ থাকছে নিজের $200 বিলিয়ন বেশিরভাগই যেখানে দান করবেন বিল গেটস। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নরেন্দ্র মোদী ভারতের জন্য পাকিস্তানের চেয়েও বড় হুমকি। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সম্প্রতি স্বীকার করেছেন পাকিস্তানের সঙ্গে সম্প্রতি সংঘর্ষে ভারতের বিমান বাহিনীর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। 3 সপ্তাহ ধরে ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করার পর এই স্বীকারোক্তি ভারতের রাষ্ট্রীয় বর্ণনায় ভ্রান্ততা প্রকাশ করে। ইতিহাস সাক্ষ্য দেয় যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে লিপ্ত এবং নিজেদের নীতিগুলো আড়াল করতে মিথ্যা বর্ণনা তৈরি করে। মে 2025 অপারেশন সিঁদুর ব্যর্থতা ভারতের মিথ্যা ও ভণ্ডামি উন্মোচনের সুযোগ করে দেয়। মোদী কেবল একজন ব্যক্তিত্ব নন, তিনি ভারতের শাসক দলের মানসিকতার প্রতীক। এই উগ্রবাদী আদর্শ মহাত্মা গান্ধীর হত্যার পথ প্রশস্ত করেছিল। পরবর্তীতে এর প্রবক্তারা কোনো দায় স্বীকার করেনি। মহাত্মা গান্ধী, যিনি ভারতের জাতির পিতা হিসেবে পরিচিত, 1948 সালের জানুয়ারিতে হিন্দু উগ্রবাদী নাথুরাম গডসের হাতে নিহত হন। বহু বিজেপি নেতা গডসেকে দেশপ্রেমিক ও মাটির সন্তান বলে প্রশংসা করেন। এমন নেতাদের সম্পর্কে কি বলে যারা তাদের বাপু এর হত্যাকারীদের প্রশংসা করেন। 1947 সালের জানুয়ারিতে মুসলমানদের বিরুদ্ধে বোমা হামলার কারণে এটি প্রথম নিষিদ্ধ হয়। 1948 সালে গান্ধী হত্যার পর, 1975 সালে ইন্দিরা গান্ধীর সময় এবং 1992 সালের বাবরি মসজিদ ধ্বংসের পর এটি পুনরায় নিষিদ্ধ হয়। মোদি প্রায় পাকিস্তানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ করেন, কিন্তু তার আরএসএস এর সঙ্গে সম্পর্কে ব্যাপক প্রমাণ রয়েছে। পশ্চিমা মিডিয়া তাকে গুজরাটের কসাই নামে অভিহিত করেছেন, কারণ তিনি 2002 সালে গুজরাটে মুসলমানদের গণহত্যার সময় মুখ্যমন্ত্রী ছিলেন। সাবেক আরএসএস কর্মী যশবন্ত সিন্ডে 2022 সালে স্বীকার করেন যে তিনি পাকিস্তান ও ভারতের মুসলমানদের দোষারোপ করার জন্য সন্ত্রাসী কার্যক্রমের প্রশিক্ষণ পেয়েছিলেন। বর্তমানে আরএসএস প্রধান মোহন ভাগবত, যিনি প্রধানমন্ত্রীর প্রোটোকল উপভোগ করেন, দাবি করেন যে ভারতের সব নাগরিক হিন্দু এবং নিয়মিত খ্রিস্টান ও মুসলমানদের আক্রমণ করেন। তিনি একবার অভিযোগ করেন যে মাদার তেরেসা দাতব্য কাজের একমাত্র উদ্দেশ্য হল দারিদ্রদের খ্রিস্ট ধর্ম রূপান্তরিত করা। এই ধরনের বক্তব্য হিন্দু উগ্রবাদের বিভিন্ন অংশে খ্রিস্টানদের আক্রমণে উৎসাহিত করেছে। হিন্দু উগ্রবাদ ভারতের সব প্রতিষ্ঠানে, এমনকি সেনাবাহিনীকেও প্রবেশ করেছে। 2025 সালের 30 মে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র ইউনিফর্ম পরিহিত অবস্থায় বিতর্কিত ধর্মীয় নেতা জগৎগুরু রাম ভদ্রাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। জগৎগুরু সেনাপ্রধান মেনে নেন বলে জানা যায়। এই ধর্মীয় উগ্রবাদী বাবরি মসজিদ ধ্বংস নিম্নবর্ণের হিন্দুদের উপর আক্রমণের সমর্থন করেন। ইসরায়েলি কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবিতে ক্যামব্রিজে বিক্ষোভ। ফিলিস্তিনের সমর্থনে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় সোমবার বিক্ষোভ শিবির স্থাপন করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়কে ইসরায়েলি কোম্পানি এবং ইসরায়েলকে সমর্থন ও সরবরাহ করে এমন সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আনাদোলুর এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রিনিটি কলেজের বিখ্যাত নিউটন ট্রি এর নিচে বিক্ষোভ শুরু হয়। কলেজ কর্তৃপক্ষ এরিয়াটিকে দৃষ্টির বাইরে রাখার জন্য কাঠ ও টারপলিন দিয়ে আড়াল করে। এরপর শিক্ষার্থীদের তাদের তাঁবু নিকটবর্তী সেন্ট জনস কলেজের স্থানান্তরিত করে। আনাদোলুর সঙ্গে কথা বলতে গিয়ে হ্যানকক ডেভিস নামে পরিচয় দেয়া একজন বিক্ষোভকারী দাবি করেছে, ইসরায়েলি অস্ত্র কোম্পানি এলবিট সিস্টেমসে বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ পাউন্ড বিনিয়োগ করেছে। ডেভিড বলেন, ট্রিনিটি কলেজের উচ্ছেদের নির্দেশ দিয়েছে কারণ তারা আমাদের দাবি বুঝতে পারে না। তাদের একমাত্র প্রতিক্রিয়া হলো দমন। তারা তাদের আর্থিক লাভের উদ্দেশ্যে দায়িত্ব নিতে অস্বীকার করে। তিনি আরও বলেন, এখানকার লোকেরা বিদেশে গণহত্যা থেকে লাভবান বা সমর্থনকারী প্রতিষ্ঠানের পাশে থাকতে চায় না। কার্ল হিসেবে নিজেকে পরিচয় দেওয়া আরেক বিক্ষোভকারী সমস্ত ক্যামব্রিজ কলেজকে কিংস কলেজে অনুসরণ করার আহ্বান জানান, যেটি শিক্ষার্থীদের দাবির প্রতিক্রিয়ায় তাদের বিনিয়োগ অংশীদারিত্ব পর্যালোচনা শুরু করেছে। কার্ল বলেন, শিক্ষার্থীরা ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং ইসরায়েলের সামরিক হামলায় বিধ্বস্ত গাজার শিক্ষা ব্যবস্থা পুনর্নির্মাণের জন্য সমর্থন চায়। তিনি আরও বলেন, ক্যামব্রিজ যুক্তরাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং ধনী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। গাজার ছাত্র এবং গবেষকদের সহায়তা করার জন্য এর যথেষ্ট ব্যবস্থা রয়েছে।
তুরস্কের পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইচ্ছুক। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রস্তাবের পর হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি সাবা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট বলেছে যদি বিষয়টি এমন হয় তবে তিনি রাজি। তিনি চান উভয় নেতা এবং উভয় পক্ষে একসঙ্গে আলোচনার টেবিলে আসুক। এরদোগান বলেছেন তিনি ইস্তাম্বুল অথবা আঙ্কারায় 3 নেতার মধ্যে একটি বৈঠক আয়োজন করতে চান, কারণ তিনি ইস্তাম্বুলকে শান্তি কূটনীতির কেন্দ্রে পরিণত করতে চান। এর আগে তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বন্দি বিনিময় সম্মত হয়েছে ইউক্রেন রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন শীঘ্রই কিয়েভ ও মস্কো নতুন একটি বন্দি বিনিময়ের বিষয়ে কাজ শুরু করবে। এর আগে গত 16 মে ইস্তাম্বুলে অনুষ্ঠিত প্রথম দফায় আলোচনায় কোনো শান্তি কিংবা অস্ত্রবিরতির ইঙ্গিত না দিলেও যুদ্ধের বৃহত্তম বন্দি বিনিময় সম্পন্ন হয়। ওই সময় উভয় পক্ষই 1000 বন্দীকে মুক্তি দেয়, তবে উভয়ের অবস্থান তখন ছিল একে অপরের বিপরীত মেরুতে। নিজের $200 বিলিয়ন বেশিরভাগই যেখানে দান করবেন বিল গেটস। প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস আগামী 20 বছর তার বিপুল সম্পদের বড় একটি অংশই আফ্রিকায় স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে ব্যয় করবে ঘোষণা দিয়েছেন। 69 বছর বয়সী এই ধনকুবের বলেন, স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানুষের সম্ভাবনা মুক্ত করলে আফ্রিকার প্রতিটি দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। খবর বিবিসি বাংলা। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর দেওয়া বক্তব্যে গেটস এ ঘোষণা দেন। তিনি বলেন, আফ্রিকার তরুণ উদ্ভাবকেরা জানুক কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বাস্থ্য খাতকে উন্নত করা যায় সেই বিষয়ে চিন্তা করে। গত মাসে বিল গেটসের ঘোষণা দেন 2045 সালের মধ্যে তিনি তার সম্পদের 99% দান করে দেবেন। তিনি ধারণা করেছেন ওই সময় তারা মোট সম্পদের পরিমাণ দাঁড়াবে প্রায় $200 বিলিয়ন। একই সময়ে গেটস ফাউন্ডেশন তাদের কার্যক্রম বন্ধ করে দেবে বলে জানানো হয়েছে। তিনি বলে, আমি সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছি যে আমার সম্পদ আগামী 20 বছরের মধ্যে দান করব। এই অর্থের বড় একটি অংশ আফ্রিকার সমস্যাগুলো সমাধানে ব্যয় হবে। মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রাসা মাশেল গেটসের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এই মুহূর্তে এটি একটি সংকটকালীন সময়। আমরা তার প্রতিশ্রুতির উপর নির্ভর করতে চাই যে তিনি আমাদের পাশে থেকে এই রূপান্তরের পথে হাঁটবেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ফার্স্ট নীতি আওতায় আফ্রিকার সহায়তা কমানো হয়েছে, যার মধ্যে এইডস রোগীদের চিকিৎসা প্রকল্প রয়েছে। এতে করে মহাদেশটির স্বাস্থ্য খাত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গেটস বলেন, তার ফাউন্ডেশন আফ্রিকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করবে। তিনি বলেন, আমরা যা শিখেছি তা হলো 1 মা গর্ভধারণের আগে এবং গর্ভাবস্থায় সঠিক পুষ্টি পেলে এবং সুস্থ থাকলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। শিশুর জীবনকালে প্রথম 4 বছর যথাযথ পুষ্টি নিশ্চিত করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ উদ্ভাবকের উদ্দেশ্যে গেটস বলেন, আফ্রিকার মোবাইল ফোন ব্যাংকিং খাতে বিপ্লব এনেছে। এবার স্বাস্থ্য খাতে একই রকম পরিবর্তন আনার সুযোগ রয়েছে। তিনি বলেন, আফ্রিকা ঐতিহ্যগত ব্যাংকিং ব্যবস্থা অনেকটাই এড়িয়ে গেছে। এখন যখন পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলছে, তখনই কিভাবে এআই যেখানে অন্তর্ভুক্ত করা যায় সেটা ভাবার বিষয়। রুয়ান্ডার উদাহরণ টেনে গেটস বলেন, দেশটি এআই ভিত্তিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা শনাক্তকরণের উন্নতি করেছে। গেটস ফাউন্ডেশন জানিয়েছে তাদের প্রতিটি প্রধান লক্ষ্য হলো মা ও নবজাতকের অপ্রয়োজনীয় মৃত্যুহার কমিয়ে আনা এবং পরবর্তী প্রজন্মকে মারাত্মক সংক্রামক রোগ থেকে মুক্ত রাখা এবং কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করা।